নমস্কার বন্ধুরা, আগের বছর 2023-এ রামনবমীর সময় আগ্রায় গো হত্যা করার জন্য কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়, আর তার ফলে তখন আগ্রায় ছড়িয়ে পড়ে ধর্মীয় হিংসা। তবে এটা একটা মাত্র কোনো ঘটনা নয়। অগস্ট 2022-ও এরকমই হয়েছিল। উত্তরপ্রদেশের কানুজ ডিস্ট্রিক্টে একটি শিব মন্দিরের সামনে কেউ একজন মাংস ফেলে গেছিল, আর তার ফলে হিংসা ছড়িয়ে গেছিল। এরকমই কিছু মে 2020-তে হয়েছিল। কোয়েম্বাটুর মন্দিরের সামনেও কেউ মাংস ফেলে গেছিল। ফেব্রুয়ারি 2024 উত্তরপ্রদেশের মুরাদাবাদে কিছু লোক গো হত্যা করবার সময় ধরা পড়ে যায়। এই সমস্ত খবর দেখে আপনার মাথায় একটা জিনিস তো আসবেই, যে এরা কারা যারা হিন্দুদের ভাবনায় আঘাত আনছে আর হিন্দুদের ভয় পাওয়ানোর চেষ্টা করছে। এর জবাব সেটা নয় যেটা আপনি ভাবছেন। প্রথম খবরের নিউজ আর্টিকেল দেখুন। ইউপি পুলিশ অনুযায়ী গো হত্যার পেছনে আসলে ছিল হিন্দু মহাসভার কিছু কর্মকর্তা যারা হিংসা বাড়াতে চাইছেন। দ্বিতীয় খবর, শিব মন্দিরের সামনে মাংস ফেলে গেছিল চঞ্চল ত্রিপাঠী নামে একজন, যাকে একজন মুসলিম কসাই 10,000 টাকা দিয়েছিল এর জন্য। তার কারণ ছিল ওখানকার SHO হরিশ্যামের বিপক্ষে বদলা নেওয়া। তৃতীয় খবর, কোয়েম্বাটুর মন্দিরের সামনে মাংস ফেলা সেই ব্যক্তির নাম হরিরাম প্রকাশ, একজন আনএমপ্লয়েড সিভিল ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট। পুলিশের মতে তিনি মেন্টালি ডিস্টার্ব। চতুর্থ খবর, মুরাদাবাদে গো হত্যার জন্য পুলিশ 4 জনকে অ্যারেস্ট করেছিল, যাদের মধ্যে একজন ছিলেন বজরং দলের লিডার। একজন মুসলমান ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তিনি এই কাজটি করেছিলেন। তবে আশ্চর্যের বিষয়, এই কাজ করার জন্য তিনি আরেক মুসলিম ব্যক্তির সাহায্য নিয়েছিলেন। এই খবরের পিছনে সত্যতা শুনে আপনি যদি ঘাবড়ে যান তাহলে আরামসে বসুন। সামনের আধ ঘন্টায় আমি যেটা শোনাবো আপনাদের, সেটা কান এবং মন খুলে ভালো করে শুনুন। আমাদের দেশে একটা মাফিয়া রাজ চলছে, যেটা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ এবং কিছু মিডিয়া, যার শুধু একটাই উদ্দেশ্য, সমস্ত হিন্দুদের ব্রেন ওয়াশ করে দাও আর তানহাসার হাতের কাঠপুতুল বানিয়ে দাও। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম বন্ধুরা, যে কোনো দেশের যে কোনো ডিক্টেটরশিপ হোক, সে সব সময় দেশের মেজরিটি কমিউনিটিকে টার্গেট বানিয়ে নেয়। ভারতবর্ষের মেজরিটি কমিউনিটি হলো আমরা হিন্দুরা, আর আমাদের ব্রেন ওয়াশ করার জন্য যে হোয়াটসঅ্যাপে মাফিয়ারা চলছে, তাদের 4টে ডিপার্টমেন্ট কাজ করছে। প্রথম ডিপার্টমেন্ট গর্ববোধ আর অহংকার বোধ আপনার মধ্যে জাগাচ্ছে, বোঝাচ্ছে আপনি হিন্দু কত মহান। এটা বিশেষত সো কল্ড আপার কাস্ট হিন্দুদের টার্গেট করা হচ্ছে। আপনি ব্যক্তিগত জীবনে কিছু অ্যাচিভ করুন আর না করুন, আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি হিন্দু আর তাই আপনি কত মহান। হিন্দু পরিবারে যে ব্যক্তির জন্ম হয় সেই ব্যক্তি খুবই ভাগ্যশালী হয়। দ্বিতীয় ডিপার্টমেন্ট বলছে আপনি শতাব্দীর পর শতাব্দী অত্যাচারিত, এই দেখুন আপনি কত বড় ভিকটিম। তৃতীয় ডিপার্টমেন্ট বলছে আপনি বিপদে রয়েছেন, দেখুন ওরা আমাদের কত বিপদে ফেলতে পারে, যে কোনো সময় তারা এসে আমাদের শেষ করে দেবে। আর চতুর্থ ডিপার্টমেন্ট, যেটা নরেন্দ্র মোদীকে শ্রেষ্ঠ বানিয়েছে, আপনাকে বলছে যে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো একমাত্রই নরেন্দ্র মোদী, আর তাই শুধু ওনাকেই ভোট দিন। দুনিয়ার সবথেকে ভালো প্রাইম মিনিস্টার। যে বাপ জন্ম দিয়েছে তার থেকে বড় মোদী, উনি হলেন ভগবান। ভারতে ভগবানের আশীর্বাদ হয়ে এসেছে। এই ভিডিওয় তৃতীয় এবং চতুর্থ ডিপার্টমেন্টকে বিশদে বুঝুন, শুধু এটা জানার জন্য যে লোকেদের কি কি দেখানো হচ্ছে তাদের ব্রেন ওয়াশ করার জন্য। বিশ্বজুড়ে আমরা যদি দেখি তাহলে কোনো না কোনো দেশে ডিক্টেটরশিপ দেখতেই পাই, সেটা পাকিস্তানি হোক, জার্মানি হোক, চিলি হোক বা রাবান্ডা। কিন্তু সমস্ত ডিক্টেটর বারবার যে কোনো দেশের মেজর কমিউনিটিকেই করেছে। পাকিস্তানে মেজরিটি হলো সুন্নি মুসলিম, তো তাদের ব্রেন ওয়াশ করার জন্য কিভাবে মিথ্যে কথা বলা হয়েছে যে বাকি কমিউনিটিজ তাদের জন্য কতটা ভয়ানক। হিন্দু, খ্রিস্টান, শিখ, শিয়া মুসলিম, আহমদিয়া মুসলিম এবং তার সাথে সুফি মুসলিম। 2021-এর এপ্রিল মাসে বিবিসি একটি ভিডিও রিপোর্ট আপলোড করেছিল, যেখানে দেখা গেছিল পাকিস্তানের স্কুলের বইতে কতটা ঘৃণ্য প্রপাগান্ডা লেখা রয়েছে, যাতে স্টুডেন্টদের মাথা ঘুরে যেতে বাধ্য। তারা এই গল্প শুনিয়ে যায় যে কিভাবে হিন্দু আর শিখরা লাখ লাখ বাচ্চাদের হত্যা করেছে। আমার কাছে এটা পাকিস্তানের বই আছে, এটা ক্লাস 11 আর 12 এর স্টুডেন্টদের বই। পেজ নাম্বার 33-তে এটা লেখা আছে যে মানুষের শত্রু হিন্দু আর শিখেরা হাজারো বরং লাখো মহিলা, বাচ্চা, বুড়ো আর যুবকদের খুব নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল আর অসম্মান করেছিল। শুধু এটাই নয়, ইহুদিদেরও ইসলামের শত্রু বলা হয়েছে। এবার আপনি 2016 রিপোর্টটা দেখুন, সাথে 2021-এর এই রিপোর্টটা দেখুন, যে কিভাবে আহমেদিয়া কমিউনিটির এগেনস্টে পাকিস্তানে কিভাবে হেট স্পিচ দেওয়া হচ্ছে। আর এই ঘৃণ্য কাজকর্মের ফলাফল হলো পাকিস্তান আজ খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে। গত বছরের ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট দেখুন, 40% পাকিস্তানিজ বিলো পভার্টি লাইনে আছে।
বেকারত্ব পাকিস্তানের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় সমস্যা। আর কিছুদিন আগে IMF একটা রিপোর্ট করেছিল যে এই ফিনান্সিয়াল ইয়ারে পাকিস্তানে 25% মুদ্রাস্ফীতি দেখা যাবে। পাকিস্তানের মেজরিটি কমিউনিটি সুন্নি মুসলিম এই ঘৃণ্য পদ্ধতিতে ফেঁসে ব্রেন ওয়াশ হয়ে কি পেল? এমন দেশ যেখানে থাকা যায় না, যে দেশে ল অ্যান্ড অর্ডারের কোনো বিষয় নেই। মেজরিটি কমিউনিটির মধ্যে একটা ভীতি সন্ত্রাস প্রদর্শনের জন্য কি ধরনের খবরকে ব্যবহার করা হয় সেটা একটা খুব ভালো উদাহরণের সাথে বোঝা যায় আজ থেকে 100 বছর আগের আমেরিকাতে। 1919 সালের কথা। ওয়াশিংটনে একটি 22 বছরের ব্ল্যাক ক্রিমিনাল কিছু লোকের উপর হামলা করেছিল আর চুরি করেছিল। যাদের উপর হামলা করা হয়েছিল তাদের মধ্যে একজন নিজে একজন স্কুল টিচার ছিলেন, যিনি একজন ব্ল্যাক মহিলা। এই ঘটনা নিয়ে একটা মজার বিষয় হলো যে সেই সময় ওয়াশিংটনের কোনো সংবাদপত্র এই বিষয়ে কোনো খবর তো করেইনি, উল্টে সমস্ত খবর চেপে দেওয়া হয়েছিল। কিন্তু 5 দিন পর একই শহরে একই ক্রিমিনাল যখন একজন শ্বেতাঙ্গ মহিলার উপর আক্রমণ করে, তখন সমস্ত নিউজ পেপার এটা ফ্রন্ট পেজ খবর করে। এর ফলে আগামী কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটনে দাঙ্গা চলে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের মধ্যে। 39 জন লোক মারা যায় এবং 150 জনেরও বেশি আহত হন। যে এই কেসে অ্যাকচুয়াল ক্রিমিনাল ছিল তার অ্যারেস্ট আমরা আরো 1 বছর পর দেখতে পাই, যখন সে একটা নতুন চুরি করেছিল। ওয়াশিংটনে সেই সময় যে নিউজ পেপার ছিল সে 100 বছর পর 2019-এ সেই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল। আর্টিকেলে লেখে তাদের রিগ্রেট রয়েছে তাদের এই রেশিয়াল পাস্ট নিয়ে। আজ বন্ধুরা ঠিক এমনই কাহিনী আমাদের দেশেও হচ্ছে। কিছু মাস আগে একটা খবর শুনবেন শ্রদ্ধা ওয়ালকারকে নিয়ে, একজন হিন্দু ভদ্র মহিলা যাকে খুব বাজেভাবে হত্যা করেছিল তার মুসলিম বয়ফ্রেন্ড আফতাব পুনাওয়ালা। এতটাই বিভৎস যে তার দেহাংশ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। কিন্তু আমাদের গদি মিডিয়া শুধুমাত্র একজনকে ব্যবহার করে সমস্ত মুসলমানের ওপর ঘৃণা ছড়িয়েছিল। আর এর ফলস্বরূপ ন্যাশনাল ব্রডকাস্ট অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি NBDS 50,000 টাকার ফাইন দিয়েছিল মুকেশ আম্বানির চ্যানেল নিউজ 18-কে। 4টে শো যেটা হোস্ট করেছিল অমিশ দেবগান আর আমান চোপড়া, তারা এই ঘৃণাটা ছড়িয়েছিল। 1 লাখ টাকার ফাইন করা হয়েছিল টাইমস নাও নভ ভারতকে। শুধু এই ঘটনাকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া জুড়েও কিন্তু ঘৃণা ছড়ানো হয়েছিল। একজন গদি ইনফ্লুয়েন্সার বলিউড অ্যাক্ট্রেস সোনাক্ষী সিনহার ফটো আপলোড করেছিল তার মুসলিম বন্ধুর সাথে। আর এই খবর দেখে শত্রুঘ্ন সিনহা যৌতুকের লিস্ট থেকে ফ্রিজকে বাদ দিয়ে দিয়েছিল। সুদর্শন নিউজ একটা প্রোগ্রাম করেছিল যার হেডলাইন ছিল মেরা আব্দুল ऐसा नहीं है। সঙ্গে সঙ্গে গদি ইনফ্লুয়েন্সার টুইটারে পোস্ট করেছিল আপকা আব্দুল ভি ऐसा ही है। জি নিউজ টুইট করে প্রোগ্রাম চালিয়েছিল মেরা আব্দুল ऐसा नहीं है, বালো কে লিয়ে সবসে বড় সবক है ये কেস। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ মাফিয়া এই আব্দুল শব্দটাকে ব্যবহার করে আরো বেশি ঘৃণা ছড়িয়েছিল। তাদের সমস্ত পোস্টার মেসেজ একটাই জিনিস প্রকাশ করতে চাইছিল, যে সমস্ত মুসলমান মানুষ একজন পোটেনশিয়াল খুনি। আব্দুল শব্দের ব্যবহার সমস্ত মুসলমানকে ডিনোট করতে ব্যবহার করা হয়েছিল। কিছুদিন আগে এরকম একটা খবর আসে কর্ণাটক থেকে, যেখানে একজন মুসলিম ব্যক্তি ফয়াজ একজন হিন্দু মেয়ে নেহাকে মেরে দেয়। আর এরপর সমস্ত গদি ইনফ্লুয়েন্সার এবং হোয়াটসঅ্যাপ মাফিয়া পুরো অ্যাক্টিভেট হয়ে যায় আর গোটা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকে। উদ্দেশ্য শুধু একটাই, হিন্দুদের ব্রেন ওয়াশ করো আর তাদের ভয় দেখাও যে তারা বিপদে আছে। আর এই বিপদ থেকে বেরোতে হলে শুধু মোদিকে ভোট দাও। আর যাদের এই ব্রেন ওয়াশ অলরেডি হয়ে গেছে তাদের এইসব বিষয়ে কোনো ভুল মনে হয় না। তারা বলে কি ভুল আছে এতে? এই মার্ডার এখানে হয়েছে, একজন মুসলমান করেছে, তাহলে সমস্ত মুসলমান একই। আপনি যদি তাদের বোঝান যে এটা তো একটা দুটো ঘটনা, কিন্তু তারা আপনাকে আরো 10টা ঘটনার কথা বলবে। শারদা আফতাব, নেহা ফয়াজ, শাকসি শাহিল খান, নিকিতা তৌসিফ, আরশাদ প্রভা, অঙ্কিতা শাহরুখ, ঋতিকা সঈদ, মানসি দীক্ষিত, মুজাম্মেল, এই সমস্ত ঘটনার লিস্ট দেখিয়ে তারা আপনাকে বলবে এই দেখুন, বলেছিলাম না আমি, সব মুসলমান একই রকম, সবাই এক একজন পোটেনশিয়াল খুনি। এর পেছনের সত্যিটা কি এই খবরটা দেখুন। শ্রদ্ধা ওয়ালকারের এই ঘটনার 2 সপ্তাহ পর পাণ্ডবনগরে আরেকটা ঘটনা ঘটে। অঞ্জন দাস নামের এক ব্যক্তিকে তার স্ত্রী পুনম হত্যা করে আর শ্রদ্ধার ঘটনার মতোই তার বডিকে কেটে ফ্রিজে রেখে দেয়। শুধু এটাই নয়, এর 3 মাস পর এই খবরটা দেখুন আপনি। নজফগড়ের পাশে মিত্র গ্রামে সাহিল গেহলোত তার লিভ ইন পার্টনার নিকি যাদবকে হত্যা করে। হত্যার পর নিজের ধাবার ফ্রিজে তার বডি রেখে দেয়। একই দিনে সে আবার বিয়েও করে নেয়। এই দুটো কেসই একদমই সেই শ্রদ্ধা ওয়ালকারের কেসের মতোই, কিন্তু শুধু তফাৎ একটাই, এই দুটো কেসে কোনো হিন্দু মুসলমান অ্যাঙ্গেল নেই, যেটা ওখানে ছিল। সেই জন্য আপনি এই খবরের ব্যাপারে কখনো শোনেননি, কিংবা মিডিয়া এই খবরকে হাইলাইট করেছিল। এই খবরটা দেখুন, বিহারের বৈশালী ডিস্ট্রিক্টে আমান কুমার সিং একটি 17 বছরের মেয়ে সুনম পারভিনকে হত্যা করে। হিন্দু ছেলে, মুসলমান মেয়ে, বাস গদি মিডিয়া কোনো খবরই করলো না। নিউজ 18 হিন্দু ওয়েবসাইটে এই খবর ছেপেছিল, কিন্তু ছেলেটির নাম তারা লেখেনি। শুধু লিখেছিল যে এই হত্যার পেছনে কোনো প্রেম সংক্রান্ত বিষয় লুকিয়ে রয়েছে। ইউপির শামলি ডিস্ট্রিক্টের খবরটা দেখুন।
নাইমা ওরফে ঈশা তার বাড়ি থেকে পালিয়ে যায় এবং লাভ ম্যারেজ করে অংশুর সাথে। অংশু একটি ধারালো অস্ত্র দিয়ে ঈশাকে আঘাত করে এবং তাকে হত্যার পর তার দেহ কুয়োতে ফেলে দেয়। ওখানকার এসপি তদন্তের পর জানায় যে তার স্বামী অংশু তার দোষ স্বীকার করেছে। রসুলপুর গ্রামের এই নিউজ রিপোর্টটি দেখুন। 20 বছর বয়সী গুলনাজ খাতুন, যাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় একজন ব্যক্তি এবং তার বন্ধুদের দ্বারা, কারণ সে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। এখানে দোষীকে সতীশ কুমার রায়। গত বছর যখন শাকসি আর শাহিল খানের রিপোর্ট সমস্ত মিডিয়া করছিল, তো ঠিক তার কদিন আগে এরকমই আরো একটা ঘটনা ঘটে। বিহারের একজন শ্রমিক রামানুজ সাউ সুরাত যায় তার পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে তার স্ত্রী রেখার সাথে ঝগড়া হয় আর সে রেখাকে 10 বার চাকু চালিয়ে দেয়। যখন তার 19 বছরের মেয়ে তার মাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তখন তাকেও হত্যা করা হয়। নজফগড়ের এই ঘটনাটা দেখুন। বিপুল সিং নামের ব্যক্তি প্রকাশ্যে হুমকি দেয় যে সে মুসলমান মহিলাদের মলেস্ট করবে এবং হত্যা করবে। দিল্লি পুলিশ এবং এনসিডব্লিউ কগনিজেন্স অবধি নিয়েছিল। এর ঠিক 5 মাস আগে কর্ণাটকের এই রিপোর্টটা দেখুন। 39 বছর বয়সী প্রবীণ অরুণ 21 বছর বয়সী এয়ার হোস্ট্রেস আইনাজের সঙ্গে বন্ধুত্ব করে। আইনাজ যখন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, সে তার বাড়ি যায় এবং তাকে হত্যা করে। এরপর তার মাকেও সে হত্যা করে, সঙ্গে তার বড় বোন এবং তার 14 বছরের ভাইকে অবধি হত্যা করে। যেহেতু হিন্দু ব্যক্তি আর মুসলিম মহিলা, গদি মিডিয়া কোনো খবর করে না, এমনকি হোয়াটসঅ্যাপেও আপনি এটা শুনতে পাবেন না। 20 দিন আগের এই খবরটা দেখে নিন। 26 বছর বয়সী রুকসার ওরফে রিয়া, যার লিভিং পার্টনার হত্যা করে এবং তার দেহাংশ আলমারির মধ্যে রাখে। দোষী কে ছিল? বিপুল টেলার নামের ব্যক্তি। যখন দৈনিক জাগরণে এই খবর প্রকাশ হয়, তখন তারা মেয়েটার নাম কখনোই প্রকাশ করেনি। এবার এই খবরটা আপনারা দেখুন। ব্যাঙ্গালোরে থাকা প্রদীপ রুকসানা নামের একজন মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। দুজনেরই বাচ্চা ছিল এবং রুকসানা তাকে বিয়ে করতে চায়, কিন্তু প্রদীপ সেটা চায়নি, তাই সে তাকে খুন করে। এটা কিছুদিন আগের খবর কর্ণাটকের। আমার একটাই প্রশ্ন, যারা এই ঘৃণা ছড়াচ্ছে তাদেরকে। আমি আপনাদের এতগুলো কেস দেখিয়ে দিলাম গত 1-2 বছরে ঘটে যাওয়া, যেখানে হত্যাকারী একজন হিন্দু ছিল। তো এটা কি কখনো বলা যায় যে প্রত্যেকটা হিন্দুই একজন পোটেনশিয়াল খুনি? অবশ্যই এটা বলা যেতে পারে না। দেশে 55 থেকে 60 কোটি হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, আর 20-30টা কেস নিয়ে কখনোই এটা বলা যায় না যে সমস্ত হিন্দু পুরুষেরাই এরকম। ঠিক একইভাবে মুসলমান সম্প্রদায়কেও কিন্তু এইভাবে জেনারেলাইজ করা যায় না। দেশে বসবাসকারী সমস্ত মুসলিম সম্প্রদায়কে আমরা কখনোই জেনারেলাইজ করতে পারি না, এবং এটা ভাবাটাও একটা বড় বোকামির কাজ, আর এটা আপনার ঘৃণ্য মানসিকতারই পরিচয় দেয়। আর আপনার যদি এটা মনেই হয়, তাহলে আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার ব্রেন ওয়াশ হয়ে গেছে। এনসিআরবির রিপোর্ট ক্রাইম ইন ইন্ডিয়া 2022 অনুযায়ী দেশে 4.5 লাখ ক্রাইম হয়েছে মহিলাদের ওপরে শুধু এই 2022 সালে। এই 4.5 লাখ ক্রাইমের মধ্যে 28,522টা এফআইআর করা হয়েছিল শুধুমাত্র মার্ডারের জন্য, যার মধ্যে 8,125 জন মহিলা ছিল। অর্থাৎ একটা বছরে 8,125 জন মহিলা মারা যান শুধুমাত্র মার্ডারে। তাহলে অবভিয়াসলি এটা করে থাকতে পারে কোনো হিন্দু একজন ব্যক্তি, কোনো মুসলমান একজন ব্যক্তি এটা করে থাকতে পারে। সব রকমের পারমিউটেশন কম্বিনেশন আপনি এখানে পেয়ে যাবেন। হিন্দু পুরুষ হিন্দু মহিলা, মুসলিম পুরুষ মুসলিম মহিলা, হিন্দু পুরুষ মুসলিম মহিলা, আবার মুসলিম পুরুষ হিন্দু মহিলা। তবে শুধু হিন্দু আর মুসলিমই নয়, আপনি সব ধর্মের কম্বিনেশন পেয়ে যাবেন, কারণ 8,000 সংখ্যাটা কিন্তু খুব কম নয়। প্রবলেম হলো যে যাদের এই ব্রেন ওয়াশ হয়ে গেছে, প্রতিবাদ শুধু তখনই তাদের দেখা যায় যে যখন তারা খুঁজে পায় যে হত্যাকারী একজন মুসলিম আর যার হত্যা হয়েছে সে একজন হিন্দু মহিলা। কিন্তু এই সমস্ত লোকেদের মুখ বন্ধ হয়ে যায় যে যখন তারা দেখে যে এক হিন্দু পুরুষ হিন্দু মহিলাকে হত্যা করেছে, কিংবা একজন মুসলিম মহিলাকে একজন হিন্দু পুরুষ মেরেছে। কোনো মানুষের যদি স্বাভাবিক মনুষ্যত্ব থাকে, তাহলে তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে সোচ্চার হবেন যেখানে যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়। কোনো সাধারণ ব্যক্তি যদি সরকারকে প্রশ্ন করে যে আমরা সমস্ত অপরাধকে কেন দমন করতে পারছি না, মানে সমস্ত মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ, আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু সমাধান খোঁজার দরকার। এটা তো হওয়া সম্ভব নয় যে পুলিশ একটা এরিয়াকে সেফ বলছে শুধু হিন্দু মহিলাদের জন্য, আর মুসলিম মহিলারা ওই এরিয়াতে আনসেফ। আরে যদি কোনো জায়গাকে সেফ বানানো হয়, সেটা সব মহিলাদের ক্ষেত্রেই তো হওয়া উচিত। সিলেক্টিভ আউটরেজ এই লোকেদের সবচেয়ে বড় হাতিয়ার। যদি আমি আজ জাস্টিসের ডিমান্ড করি, তাহলে আমি নেহার জন্যও করব আর রুকসানার জন্যও করব। আমি সমস্ত হিন্দু এবং মুসলিম মহিলাদের জন্যই জাস্টিস ডিমান্ড করব যাদের উপর অত্যাচার হয়েছে। পুলিশের এখানে স্পিড ইনভেস্টিগেশন করার কথা। দেশ জুড়ে যদি পুলিশ কর্মী কম থাকে, তাহলে এই মুহূর্তে স্টেট গভর্নমেন্টের উচিত যে আরো পুলিশ রিক্রুট করা। কোর্টে যদি কাজ ধীরে হয়, তাহলে ফাস্ট ট্র্যাক ট্রায়াল করার প্রয়োজনীয়তা রয়েছে। তারিখের পর তারিখ বন্ধ হওয়া উচিত।
আর হত্যাকারী মুসলিম হোক কিংবা হিন্দু হোক সে বিষয়ে না দেখে কঠোর সাজা পাওয়া উচিত। বিজেপি করেন যারা, তাদেরকে চ্যালেঞ্জ করছি এই একই কথা বলে দেখান। তাদের একজন দলীয় লোক, একজন কার্যকর্তা এই কথা বলতে পারবেন না, কারণ সাহসী নেই। কারণ যদি তারা এভাবে বলে থাকে তাহলে তাদের পুরো সিস্টেমটাই ভেঙে যাবে। হিন্দুদের ব্রেন ওয়াশ করার এটাই তাদের উপায়, আর এটা ছাড়া তাদের ধান্দা চলবে না। আরে অন্য ধর্মীয় সম্প্রদায়ের মহিলাকে জাস্টিস পাইয়ে যাওয়া সেটা তো দূরের কথা, এরা হিন্দু মহিলারই জাস্টিসের ডিমান্ড করবে না যদি দেখে যে সেখানে বিজেপি যুক্ত আছে। কোনো বিজেপি শাসিত রাজ্যে যদি কোনো হিন্দু মহিলাকে হিন্দু পুরুষ হত্যা করে বা কোনো কালপ্রিটের বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক থাকে, তাহলে তাদের মুখ একদম বন্ধ হয়ে যায়। ডিসেম্বর 2019-এ দেখুন ঠিক কি হয়েছিল, যখন প্রাক্তন বিজেপি এমএলএ কুলদীপ সিংকে কনভিক্ট করা হয়েছিল কিডন্যাপিং আর মলেস্টিং এর কেসের জন্য। এই কেসের অনেক সাক্ষীর মৃত্যু হয়ে গেছিল, আর এর কার্যকর্তারা কি করেছিল, তার সাপোর্টে র্যালি বের করেছিল। বিধায়ক বাবু সম্পূর্ণ নির্দোষ, ওনাকে ফাঁসানো হচ্ছে। কিছু মাস আগে আইআইটি বিএইচইউর একটা কেস হয়েছিল, যেখানে 3 জন অ্যাকিউজড ছিল, কুনাল পান্ডে, সক্ষম প্যাটেল আর অভিষেক চৌহান। কুনাল আর সক্ষম বিজেপি আইটি সেলের কোঅর্ডিনেটর ছিল। তারা নিজেদের ফটো পোস্ট করেছিল জেপি নাড্ডার সাথে, অনুরাগ ঠাকুরের সাথে আর ইউপি সিএম আদিত্যনাথের সাথে। আপনার কি মনে হয় যে এরা কেউ হিন্দু মহিলাদের নিয়ে ভাবে? আরে একদমই নয়, কারণ এদের ওপরেই চার্জ ছিল ধর্ষণ করার। উত্তরাখণ্ডের এই ঘটনাটা দেখুন 19 বছরের অঙ্কিতা ভান্ডারির। সে একটা রিসর্টে কাজ করতো, আর সেই রিসর্টের ওনার প্রাক্তন বিজেপি নেতা বিনোদ আরিয়ার ছেলে পুলকিত আরিয়া। তার উপর অভিযোগ ছিল যে সে অঙ্কিতাকে মলেস্ট করেছিল এবং হত্যা করেছিল। মেয়েটির বাবাকে এক থানা থেকে অন্য থানায় ছুটতে হয়েছিল শুধুমাত্র এফআইআর দায়ের করার জন্য। কিছু অ্যাকশন তখনই নেওয়া হয়েছিল যখন নিউজ পোর্টাল লোকাল জাগো উত্তরাখণ্ড তারা এটা হাইলাইট করেছিল। কিন্তু জানেন পরে কি হয়েছিল? এই নিউজ পোর্টালের জার্নালিস্ট আশুতোষ নেগিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছিল এই জন্য যে তার হিংসা ছড়ানো উদ্দেশ্য ছিল। অঙ্কিতা কিন্তু হিন্দি, কিন্তু হোয়াটসঅ্যাপে কখনো তার বিষয়ে মেসেজ পড়েছেন না? করেননি, কারণ এখানে মাফিয়া রাজ চলছে। শ্রদ্ধা ওয়ালকারের কেসটায় মুসলিম অর্গানাইজেশন জামাতে ইসলামে হিন্দ নিন্দা প্রকাশ করেছিল আর হত্যাকারীর কঠোর শাস্তিকে দাবি করেছিল। নেহা ফয়াজের কেসটায় আঞ্জুমানে ইসলাম কমিউনিটি কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিল যে তারা অ্যাকিউজড ফয়েজের কঠোর শাস্তি দাবি করছেন। কিন্তু যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড আপনার কাছে প্রতিদিন আপনার ফোনে আসতে থাকছে, সেই ফরওয়ার্ডেড মেসেজ কিন্তু আপনাকে এগুলো কখনো বলে না, কারণ তাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনার ব্রেন ওয়াশ করা। তারা শুধুমাত্র আপনার মনে ভয়ের ভাবনা জাগাতে চাইছে, যাতে আপনি ভয় পেতে থাকেন মুসলমান সম্প্রদায়কে, আর এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আপনি মোদিকে ভোট দিন। আমার খুব বলতে খারাপ লাগছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আর কোনো হাতিয়ার বেঁচে নেই। তিনিও এখন তার ভাষণের মধ্যে মিথ্যে বলা শুরু করেছেন যে হিন্দুদের মনে ভয় আছে, আর সেই ভয়কে দূরে সরাতে তাকে ভোট এই করুন। সম্পত্তি একসাথে করে কাকে দেব? যাদের অনেক বাচ্চা আছে তাদেরকে দেব, শরণার্থীদের দেব। প্রথম কথা হলো যে কংগ্রেস তার ম্যানিফেস্টোতে হিন্দু মুসলমান এই শব্দ দুটোই প্রয়োগ করেনি, বা ওয়েলথ রিডিস্ট্রিবিউশন এই শব্দটাও তারা কোথাও ব্যবহার করেনি। আমার কথায় বিশ্বাস না হলে নিজে গিয়ে তাদের ম্যানিফেস্টোটা দেখে নিন। কংগ্রেসের ওয়েবসাইটে গিয়ে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কন্ট্রোল F প্রেস করে ওয়েলথ রিডিস্ট্রিবিউশন শব্দটি লিখুন, কোনো কিছু পাবেন না। উল্টে কংগ্রেসের ম্যানিফেস্টোতে পাবেন শিক্ষা, চাকরি এবং হেলথ কেয়ারের কথা। তারা বলে যে 22 কোটি লোককে তারা দারিদ্র সীমার উপরে নিয়ে আসবে আগামী কয়েক বছরে। রাহুল গান্ধী তার স্পিচেও এটাই বলেছেন যে যত টাকা মোদি আদানিকে দিয়েছেন সেই টাকা তারা গরিবদের দেবে, শ্রমিক, কৃষক এবং যুবক সম্প্রদায়কে দেবে। যত টাকা উনি আরবপতিদের দিয়েছেন, তত টাকা আমরা গরিবদের, দূরবর্তীদের, দলিতদের, আদিবাসীদের দিয়ে দেবো। দ্বিতীয় কথা, মোদিজি এমন নির্লজ্জভাবে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছেন যেমনটা তাদের হোয়াটসঅ্যাপ মাফিয়া করে, যে মুসলমান আমাদের থেকে বেশি সন্তান প্রসব করে। প্রধানমন্ত্রী নিজেরই তো 5 ভাই বোন রয়েছে। ইউপি চিফ মিনিস্টার আদিত্যনাথকে দেখুন, তার 3 ভাই এবং 3 বোন রয়েছে। এই যে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে যে মুসলমানরা বেশি সন্তান প্রসব করে, এটা সবচেয়ে বোকা একটা ব্যাপার। যদি সরকারের রিপোর্ট আপনি দেখেন, দেখবেন যে এই বেশি সন্তান প্রসব এটা ফিমেল লিটারেসির উপর ডিপেন্ড করে। লাক্ষাদ্বীপে 96% লোক মুসলিম, কিন্তু সেখানে ফিমেল লিটারেসি রেট হাই, তাই সেখানে ফার্টিলিটি রেট অনেক কম। সংখ্যাগত দিক থেকে লাক্ষাদ্বীপে একজন মহিলার প্রজনন রেট 1.4, কিন্তু দেশে এই হার 2। বিহারের মতো স্টেটকে দেখুন যেখানে ফিমেল লিটারেসি সবচেয়ে কম,
এই জন্য বার্থ রেটে বিহার সব থেকে ওপরে। কিছু জায়গায় আঞ্চলিকভাবে দেখা যায় যে যেখানে মুসলিমদের ফার্টিলিটি রেট কিছুটা বেশি বাকি সম্প্রদায় থেকে, তার কারণও কিন্তু লিটারেসি রেট। কারণ অতীত থেকেই মুসলিম সম্প্রদায়ের লিটারেসি রেট কিছুটা কম ছিল, কিন্তু এখন মুসলিমদের বার্থ রেট সবচেয়ে বেশি কম হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর তাতে কি যায় আসে? তার তো একটাই ফান্ড রয়েছে, মিথ্যা বলো, মিথ্যা বলো, মিথ্যা বলো। আমাদের সমস্ত হিন্দু সম্প্রদায়কে জাগ্রত করা দরকার বন্ধু। সঠিক খবর দিয়ে যখন এই ভয় দেখানো যাবে না, তখনই কিন্তু তারা এই মিথ্যে খবর প্রকাশ করবে। শ্রদ্ধা ওয়ালকারের কেসে রশিদ খান নামে এক ব্যক্তির নাম উঠে আসে। একজন রিপোর্টারের সাথে ২৬ বছর বয়সী রশিদ খানের কথা হয়, যে এই হত্যার বিষয়টিকে জাস্টিফাই করছিল। তার বিপক্ষে একটা এফআইআর দায়ের করা হয় এবং পুলিশ যখন তাকে অ্যারেস্ট করে, তখন জানেন কি জানা গেছিল? ওই ছেলেটির নাম আসলে ছিল বিকাশ কুমার। সে রশিদ খান সাজার চেষ্টা করেছিল। এরকমই আরো একটি কেস সামনে আসে যখন ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয় রাজিয়া বানোর প্রোফাইল থেকে। এই পোস্টে জাস্টিফাই করা হয় যে হিন্দু মহিলার উপরে যদি কিছু হয় সেটা ঠিক আছে, সেটা প্রতিশোধ। কিছু হিন্দু অ্যাকাউন্ট থেকে বলা হয় যে মুসলিমরা কেন আমাদের উপরে এত ঘৃণা করেন। তো যখন এটার ফ্যাক্ট চেক করা হয়, তখন দেখা যায় ইউজার নেমটা ভুল ছিল। রাজিয়ার জায়গায় রাজিয়া লেখা ছিল। আর প্রোফাইল পিকচারের বিষয়ে সার্চ করে জানা যায় যে রাজিয়ার ইউজার নেমের পিছনে পবন শর্মা বলে একজন ব্যক্তি আছে। এই ব্যক্তির আরো একটি পোস্টে কেউ লিখে গেছিল যে শর্মাজি নামটা কেন বদলালেন। তো সেই ব্যক্তি লাফিং ইমোজি দিয়ে তার নিজের উত্তর দিয়েছিলেন, পবন ভাই আপনি কি মুল্লি হবেন? সরি মুল্লা। আর তার উত্তর এসেছিল জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ডিয়ার। কিছু মানুষ এই ঘৃণ্য বিষয় নিয়ে এতটাই বিজি রয়েছেন যে নিজেই সেই ঘৃণা ছড়াচ্ছেন, যাতে করে দোষটা মুসলমানদের ওপর চাপানো যায়, তাদের ইমেজটাকে খারাপ করে দেওয়া যায়। ভিডিওর শুরুতে এমন কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে বজরং দল এবং হিন্দু মহাসভার লোকেরা গো হত্যা করেছিল। আর সেটাও এই জন্যে যাতে কোনো মুসলিমের ওপরে এই দায়টা চাপানো যায় যে দেখো এই মুসলমান লোক যারা আমাদের গো মাতাকে হত্যা করছে। এখানে একটা খুব বড় খেলা চলছে বন্ধুরা, কিন্তু মিথ্যে খবর কিভাবে ছড়ানো হচ্ছে আপনি বিশ্বাস করতে পারবেন না। একজন ইউজার অভিষেক নিজেকে মোদির পরিবার মনে করেন, তিনি এই ভিডিও শেয়ার করছেন যেখানে কিছু মেয়ে একসঙ্গে একটা ব্যক্তিকে মারধর করছে। লেখা আছে যে ভিডিওটা কোথাকার সেটা জানে না, কিন্তু এটা দেখে তার খুশি হচ্ছে যে হিন্দু মেয়েরা লাভ জেহাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। যদি সার্চ করে দেখো যে ভিডিও কোথাকার, ঘটনাটা 2018-এ ঘটা উত্তরপ্রদেশের। আর যে ব্যক্তিকে মারা হচ্ছে তার নাম কপিল চৌহান, কারণ ও মেয়েদের টিজ করছিল। কথা এটা নয় যে কেউ মুসলিম ইফটিজার নেই, অবশ্যই রয়েছে। এমন মুসলিমও রয়েছে যারা তাদের আইডেন্টিটি হিন্দু নামের আড়ালে রেখেছেন আর হিন্দু মেয়েদের ট্র্যাপ করার চেষ্টা করছেন। জুলাই 2022-এর ঘটনা ইউপির আজমগড়। এমন মুসলিম রয়েছে যারা হিন্দু মন্দিরের সামনে কিছু ভুল করেছেন, যেমন এটা পশ্চিমবঙ্গে একটা মন্দিরের সামনে একজন মুসলিম ব্যক্তি সেই মন্দিরের সামনে প্রস্রাব করে দেয়। আসলে বক্তব্য আমি এটাই বলতে চাইছি যে ল অ্যান্ড অর্ডার সমস্ত মানুষের ক্ষেত্রে একই রকম ভাবে কার্যকরী হওয়া উচিত, কিন্তু আপনাকে যেটা দেখানো হচ্ছে সেটা শুধুমাত্র এক সাইডের খবর। আর এই যে ঘৃণা ছড়ানো হচ্ছে, এটা শুধুমাত্র মুসলমানের বিপক্ষেই নয়, বরং বিজেপির এগেনস্টে যারা কথা বলে তাদের বিরুদ্ধেও একই রকমের ক্যাম্পেইন চলছে। কিন্তু একটা এক্সাম্পল দেখে নিন কংগ্রেসের। এই খবর আপনি নিশ্চয়ই শুনেছেন যে কংগ্রেস লিডার রশিদ আলভি রাম ভক্তকে রাক্ষস বলেছেন। শুধু হোয়াটসঅ্যাপই নয়, কিছু গদি মিডিয়াও কিন্তু এই খবরটা চালিয়েছিল। সলমান খুরশিদের পরে আর একটা কংগ্রেস লিডার বিতর্কিত কথা বললেন। কংগ্রেস নেতা আলভি সমস্ত রাম ভক্তদের সঙ্গে শয়তানের তুলনা করল। রাশিদ আলভি সাহেব বললেন যে যারা জয় শ্রীরাম বলে এরা সবাই রাক্ষস। কিন্তু এটা পুরোপুরি একটা ভুল খবর। সত্যি বিষয়টা হলো যে রশিদ আলভি কথা বলছিলেন রামায়ণ নিয়ে। যখন মেঘনাদের সঙ্গে লড়াইয়ের সময় লক্ষণ অজ্ঞান হয়ে যায় আর হনুমান জড়িবুটি নিয়ে আসে, তখন রাবণ কিছু রাক্ষসদের পাঠায় যারা এক সাধুর ছদ্মবেশ নিয়ে সেখানে যায়। এমন কিছু রাক্ষস যারা জয় শ্রীরামের নাম করছিলেন। তিনি এটাই বলতে চাইছিলেন যে এমন কিছু মানুষ রয়েছেন যারা রামের নাম নিচ্ছেন, তারা আসলে রাক্ষস ছদ্মবেশে রয়েছে। উনি অপসরা হয়ে যান আর উনি ভগবান হনুমানকে বলেন, হনুমান কেন সময় নষ্ট করছো? তোমাকে তো সূর্য ওঠার আগেই যেতে হবে সঞ্জীবনী গাছ নিয়ে। আরে এই যে সামনে বসে আছে জয় শ্রীরাম বলছেন, ঋষি নয়, এ একটা ছদ্মবেশী। এ কোনো ঋষি নয়, এ একটা রাক্ষস। আমি আপনাদের শুধু এই কথাটা বলে এখন আমি আপনাদের থেকে বিদায় নেব যে আজকেও অনেক মানুষ জয় শ্রীরামের নারা লাগায়, তারা কেউ ঋষি নয়, তারা সবাই রাক্ষস। বিজেপি কিন্তু এই কথাটা জানতো, কিন্তু জেনে বুঝেও তার স্টেটমেন্টকে ক্লিপ করে এটা বোঝাতে চাইছিল যে কংগ্রেস মুসলমানদের সাথে আছে, হিন্দুদের বিপক্ষে আছে। রবিশ কুমারের সঙ্গে একই বিষয় হয়েছিল।
দিল্লিতে যে দাঙ্গা হয়েছিল যেখানে শাহরুখ নামের এক ব্যক্তি গুলি চালিয়েছিল, হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কেটে দেখানো হয়েছিল যার ওপরে নিচে ক্যাপশন দেওয়া হয়েছিল, আতঙ্কবাদী শাহরুখকে বাঁচানোর জন্য রবিশ তার নাম বলেন ব্রাহ্মণ অনুরাগ মিশ্রা। অরিজিনাল যে আনএডিটেড ভিডিও রয়েছে সেখানে রবিশ কুমার বলেছিলেন যে এখনই প্রয়োজন রয়েছে পুলিশ তার পরিচয় নিয়ে আবারও বলুক। পুলিশ পরিষ্কার বলছে যে এটা শাহরুখ, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখুন অনুরাগ মিশ্রা বলা হচ্ছে, কিন্তু এখনো প্রয়োজন আছে পুলিশ তার পরিচয় নিয়ে আবার বলুক। এরপর এনডিটিভির একজন রিপোর্টার পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করে এবং কনফার্ম করেন যে এই ব্যক্তির নাম শাহরুখ। আচ্ছা, নামের ব্যাপারটার কোনো সমাধান হলো? নামটা কি? শাহরুখ নাম ওর। আরও একটি মিথ্যে বলা হয় যে রবিশ কুমার কখনো কাশ্মীরি পণ্ডিতদের নামই বলেননি, অথচ তিনি কতগুলো এপিসোড করেছেন কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে, 12 সাল আগে থেকে শুরু করে একদম রিসেন্টলি 3 মাস আগে পর্যন্ত। কিন্তু কি এসে যায় তাতে? হোয়াটসঅ্যাপে যাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে তাদেরকে কিছু একটা বলে দাও। আরও একটা দোষারোপ যেটা করা হয় রবিশ কুমারকে যে তিনি কংগ্রেসের এগেনস্টে কখনো বলেননি, কিন্তু 2014 আগে এই ক্লিপটা আপনারা দেখুন। বেশ কিছু রিপোর্ট পেয়ে যাবেন যেখানে মনমোহন সিং এর সরকারের বিপক্ষে বলা হয়েছিল। গত অগাস্ট মাসে আয়াজ ঝাঁসি শেরের মাধ্যমে জবাব দিয়েছিল, কয়লা কেলেঙ্কারির অভিযোগের আজ ওনাদের সরকারের উপরে আসছে। 7 মাস পরে মনমোহন সিং ওনাদের প্রশ্নের জবাব দিলেন নাকি নিজের সম্মানের জন্য মৌনতা ভঙ্গ করলেন। ঠিক এইরকম ভাবেই হাজার হাজার ঘর গ্রামের জমিতে বানিয়ে দেওয়া হয়েছে, আর শ্রমিকদের বস্তায় আলু ভরার মতো এদেরকে ঠুসে ভরে দেওয়া হয়েছে। আর আমার এগেনস্টেও তারা এতটাই মিথ্যে বলছে। এই হোয়াটসঅ্যাপ মেসেজটা দেখো, জানি না যারা কতবার এই মেসেজটাকে বিভিন্ন গ্রুপে ফরওয়ার্ড করেছে। তারা বলে যে আমি হিন্দুই নই, আমার নাম ধ্রুব রাঠি নয়, আমার আসল নাম নাকি বদরুর রশিদ। শুধু এটাই নয়, এরা আমার স্ত্রী জুলিকে পাকিস্তানি আখ্যা দিয়েছে। আর নিচে দেখুন কি সব ভুলভাল লিখে রেখেছে, যে আমার সাথে পাকিস্তানে আর্মির যোগাযোগ রয়েছে, আইএসআই এর যোগাযোগ, আমেরিকার যোগাযোগ, দাউদ ইব্রাহিমের সাথে যোগাযোগ, মানে যা খুশি তাই। আমার তো শুনে নিজেরই হাসি পেয়েছে, কিন্তু এর পেছনে এজেন্ডাটা দেখুন। যেটা বিজেপি এই বিপক্ষে বলার চেষ্টা করছে সেটা হলো ওকে যে কোনো করে হোক মুসলমান করে দাও, পাকিস্তানি করে দাও। কারণ ওভারঅল গেম যেটা খেলা হচ্ছে সেটা হলো হিন্দুদের ভেতরে ভয় ঢুকিয়ে দাও। আর যেটা এর বিপক্ষে বলবে, মানে যদি কোনো হিন্দু তাদের বিপক্ষে বলে না, তাহলে তারা কিন্তু আর হিন্দু থাকবে না। তারা নিজেদের ফলোয়ারদের ব্রেন ওয়াশ করে এটাই দেখাতে চাইছে যে যারা এই বিষয়ের প্রতিবাদ করবে তারা হিন্দু নয়, তারা শুধুমাত্র মুসলিম। যে মিথ্যাটা ছড়াচ্ছে সেটার আর কোনো ডাবল চেক করছে না। এটা একটা মেসেজ যেটা ওরা ছড়িয়েছিল, আবার কিছুদিন আগে এটা আরো একটা মেসেজ যেটা ওরা ছড়িয়েছিল। এই টুইটটা দেখুন, এটা অনুযায়ী আমার শ্বশুর মশাই হলো অরিজিনালি একজন পাকিস্তানি সিটিজেন, মানে আমার স্ত্রীর বাবা। আবার লেখা হয় যে আমার স্ত্রী তার বাবার একমাত্র সন্তান। এটাও মিথ্যে, কারণ ওরা যদি আমার ব্লগ দেখে তাহলে জানবে যে আমার স্ত্রী একমাত্র সন্তান নয়। মানে কিছু বিশ্বাসযোগ্য তো বলো ভাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে যে সমস্ত ব্যক্তিদের ব্রেন ওয়াশ অলরেডি হয়ে গেছে তাদের কিছুই এসে যায় না। একটা লজিক্যাল সেন্সিবল মিথ্যে মেসেজ ছড়ানোর জন্য কেন তারা টাইম ওয়েস্ট করবে? কারণ তারা যেটাই ছড়াবে ওই ব্রেন ওয়াশড পাবলিকরা কিন্তু সেটাই একদম নির্দ্বিধায় শুনে নেবে। হোয়াটসঅ্যাপ মাফিয়ার 3 নম্বর ডিপার্টমেন্ট ঠিক এইভাবে লোকের মধ্যে ভয় ধরায়, যাতে তাদের নিজেদের ভাবনা চিন্তার শক্তি পুরোটা সুইচ অফ হয়ে যায়। তাই লোকেদের জাগিয়ে তোলাটা খুব ইম্পর্টেন্ট এই সমস্ত কিছু বিষয়, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষকে। কারণ এখানে যদি সবচেয়ে বেশি বোকা বানানো হয় কাউকে, তো সেটা হলো আমাদের হিন্দুদের। এই মাফিয়াদের আরো 2টো ডিপার্টমেন্ট রয়েছে, সেই বিষয়ে বিশদে বলবো আমি আমার নেক্সট ভিডিওতে। কিন্তু কাজ বন্ধ করা যাবে না। আমাদের এই যুদ্ধ দেশের সংবিধান বাঁচানোর জন্য, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য। আর তাদের জন্য যারা ভাবে যে না সবই তো ঠিকই আছে আমাদের দেশে, দেশে তো কোনো তানাশা বলে কেউ নেই। কিছুদিন আগের এই খবরটা দেখুন একবার। সুরাটের লোকসভা সিটে কি হয়েছে? কংগ্রেসের ক্যান্ডিডেটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে এবং বাকি 8 জন ক্যান্ডিডেটকে কোনো না কোনো বাহানায় উইথড্র করতে বাধ্য করা হয়েছে। তাই ইলেকশন হবার আগেই বিজেপি এই সিটে জিতে গেছে। আপনি ভাবতে পারছেন যে সুরাতে যত মানুষ রয়েছেন তাদের লোকতন্ত্রের অধিকারকে ছিনিয়ে নেওয়া হলো কিভাবে? শুধু এটাই নয়, অরুণাচল প্রদেশেও কিন্তু এরকমই কিছু হয়েছে। বিজেপি ওখানে 10টা সিটে অলরেডি জিতে গেছে ইলেকশন হবার আগেই। আর এই খবরটা দেখুন, যখন দিল্লিতে তারা হারছিল সেখানে এমসিডির ইলেকশনই হতে দেওয়া হয়নি। এর আগে চণ্ডীগড়ের ইলেকশনে একদম সরাসরি ফ্রড করার ছবি কিন্তু আমরা পেয়েছি, শুধুমাত্র বিজেপিকে জেতানোর জন্য। মানে আসল বিষয়টা বোঝার চেষ্টা করুন বন্ধু। প্রথমে চণ্ডীগড়ে যেটা হয়েছে, আজ সুরাটে যেটা হলো, কাল সেটা গোটা দেশে হবে। এইভাবে যদি তাদের জিততে দেওয়া হয়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন তো শুধু দেখানোর জন্য বলেই মনে হচ্ছে। যদি দেশ এভাবেই এগোতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ওয়ান নেশন জিরো ইলেকশন হবে। ভোটের আগেই বিজেপির ক্যান্ডিডেট অলরেডি জিতে যাবে।
আপনি কি এমন দেশ দেখতে চান যেখানে ইলেকশনের কোনো মানেই না থাকে? এই নির্বাচনে বন্ধুরা আমাদের জান প্রাণ লড়ি দিতে হবে দেশের লোকতন্ত্র বাঁচানোর জন্য। আমি তো আমার নিজের কেরিয়ারকে এখানে উৎসর্গ করেছি, কারণ আমি চুপ করে বসতে পারবো না, আমি দেশকে এই অবস্থায় দেখতে পারবো না। এই জন্য আমি বলি যে নিজেরা সোচ্চার হন, কারণ দ্বিতীয়বার সুযোগ নাও পেতে পারেন। 3টে স্টেপ আপনাদের দুবার বলছি আমি। স্টেপ 1, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। এর লিংক কিউআর কোডে রয়েছে কিংবা ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর এই লিংক যদি আপনার না খোনে তাহলে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করুন। চ্যানেলে জয়েন করার পর বেল আইকন ক্লিক করুন নোটিফিকেশনের জন্য। আমাদের মিশন 100 ক্রোর, আর আমরা হোয়াটসঅ্যাপে এমনই ঝড় আনতে চলেছি যাতেই হোয়াটসঅ্যাপ মাফিয়া পুরো থেমে যায়। স্টেপ 2, ভোট দিতে ভুলবেন না। ভোট দেওয়া খুব খুব জরুরি একটা বিষয়। পরিবার, বন্ধু সবাইকে এই কথাটা বলুন। আর স্টেপ 3, যতটা পারো নিজের পার্শ্ববর্তী অঞ্চলের লোকেদেরকে জাগিয়ে তোলো। ভিডিও বানিয়ে করো, ঘর থেকে বেরিয়ে করো, গ্রামে যাও, রাস্তায় যাও, লোকেদের সাথে মেশো আর তাদেরকে এই মেসেজটা দাও যে দেশ কতটা বিপদে রয়েছে। আমি জানি না শেষে আমাদের এই প্রচেষ্টা সফল হবে না, কিন্তু একটা কথা আমি নিশ্চিত জানি, আমি নিজের ওপর সবসময় গর্ব করতে পারবো যে আমি চুপ করে বসে থাকিনি। এটুকু বলতেই পারবো, শেষ মুহূর্ত পর্যন্ত আমি এই চেষ্টা চালিয়ে যাব। জয় হিন্দ।